আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আরেকটি ভিডিও রিভিউ করব। আবু সুফিয়ান তাজ ভাই যিনি একজন ব্যায়ামবীর। আ ব্যায়াম করে চমৎকার একটি দেহ তিনি গঠন করেছেন। আম তিনি YouTube এ, Facebook এতে আম আ সক্রিয় হয়েছেন এবং তথ্য দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে সাধারণ মানুষকে আম আমাদের শরীরবৃত্তীয় বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। তো আ আজকের এই ভিডিওতে বা আজকের যেই অংশটুকুকে আমি রিভিউ করব, সেই অংশে তিনি লবণ খাওয়া নিয়ে কথা বলছিলেন। তো আমি সেই উনার যে লবণ সম্পর্কে যে মতামতগুলো, সেগুলোকে খানিকটা কাটাছেঁড়া করব। তো ১ম এ চলুন আপনাদেরকে দেখিয়ে আসি যে আ এই বিষয়ে কথা বলার জন্যে আমার যোগ্যতা কি? আমার কোনো এই বিষয়ে ট্রেনিং রয়েছে কিনা? তো দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি আমি ২০২০ সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে সম্পন্ন করেছি। তো সেই সূত্রে এই বিষয়গুলো সম্পর্কে খানিকটা শেখার আমার সুযোগ হয় এবং তারপরে আম আমি এই বিষয়টি সম্পর্কে লেখাপড়া চালিয়ে গিয়েছি, শেখা চালিয়ে গিয়েছি। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশে সঠিক স্বাস্থ্য তথ্য প্রচারণার মাধ্যমে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে বা বাংলা ভাষাভাষী মানুষদেরকে সচেতন করে তুলতে চাই এবং আমার একটা লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে ডায়াবেটিস রোগটাকে তাড়িয়ে দেওয়া। বাংলাদেশ থেকে ডায়াবেটিস রোগটাকে নি নির্মূল করে দেওয়াটা আমার আম আ একটা উদ্দেশ্য। এটা বলতে পারেন আমার একটা মিশন। তো সেই উদ্দেশ্যেই বা সেই মিশনটির কথা মাথায় রেখেই আমি আজকে এই ভিডিওটি করছি। যেখানে উনার মতামতগুলোর কিছু কাটাছেঁড়া করব। তো চলুন আমরা প্রশ্ন শুনি এবং উনি কি জবাব দেন সে বিষয়ে আলোচনা করি। বাড়াতে বা কমানোর জন্য। আপনি ন্যাচারাল ফুড যেগুলো আমরা অর্গানিক ফুড হয় বাসা বাড়িতে খাই, সেগুলো দিয়ে আপনি ওজন কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন এবং লাইফকে এনজয় করতে পারবেন। একটা জিনিস যেটা আমরা দেখি যে এখন তো রোজার মাস যেহেতু, রোজার মাসে আমরা কিভাবে এটাকে অ্যাডভান্টেজ নিতে পারি এই আচ্ছা, মাসটার? আচ্ছা। যে এই সময় আমাদের ডায়েটিংটা কিরকম হওয়া উচিত? হুম, মানে যদি আমি বলি আমার সিরিয়াস ইফতার আছে, রাইট? হুম, কিন্তু আমরা অনেক সময় আছে যে ইফতারে অনেক বেশি ইন্ডালজ হুম। করি, অনেক বেশি খাই। খাওয়া-দাওয়া করতেছি, হুম, ভাজা-পোড়া খাচ্ছি, পুরি-টুরি, পেঁয়াজি, বেগুনি। অ্যান্ড দেন আমরা ডিনারও করতেছি, হুম। দেন আবার আমরা সেহরি করতেছি। সো এই জায়গাতে কিভাবে করা উচিত? মানে যেমন গাইড কিভাবে খাবারটা খেলে যেমন কারো হ্যাঁ। উদ্দেশ্য থাকে যে ওয়েট গেইন করা। অ্যা এই বিষয়ে কিন্তু দুদিন আগে নাকি গতকালকে আমি একখানা রিল প্রকাশ করেছিলাম। তো আপনারা আমার রিল কালেকশন এ গিয়ে যদি দেখেন যে কিভাবে আমাদের রোজা করা উচিত করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে সেটা একবার দেখে নিতে পারেন। কিন্তু চলুন এবার উনাদের মতামতটা শুনি। কারো হ্যাঁ, ফ্যাট লস করা থাকে। মানে রমজান মাসে কিভাবে মেইনটেইন করলে ২ টা হ্যাঁ, উদ্দেশ্যই সফল হবে। হ্যাঁ। এটা হচ্ছে মূলত কোয়েশ্চেন। তো দেখেন যদি সেহরি থেকে শুরু করি। রোজা শুরু হচ্ছে সেহরি থেকে। তো সেহরিতে যেটা আমরা একটু ভুল করে বসি। মানে আগে যদি ভুলের কথাটা বলি তারপরে আবার আসছি কি খেতে হবে। আমরা সেহরিতে যে ভুলটা করি আমরা হচ্ছে অতিরিক্ত আপনার হচ্ছে লবণ মেশানো বা কোনো ভাজা পোড়া এই খাবারগুলো খাই অনেক সময়। যেমন আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে কি আজ থেকে ১০ বছর আগের কথাই বলেন। তখন আমি হয়তোবা রাতের বেলা আমার আবার চানাচুর খাওয়ার খুব শখ ছিল, হ্যাঁ? আমি হচ্ছে খেয়ে ফেলতাম তখন। তখন তো আমি এক্সারসাইজও করতাম না, ফিটনেস লাইনেও ছিলাম না। তো ওটা খাওয়ার পরের দিন দেখছি সকালবেলা আমার প্রচুর পিপাসা লাগে। মানে তো শুরুতেই একটু করি। সেহরিতে আমরা ভাজাপোড়া খুব বেশি কি খাই? সাধারণত বাংলাদেশের পরিবেশে আমি যতটুকু আমার অভিজ্ঞতা যতটুকু জেনেছি, তাতে ইফতারের সময় আমরা অনেক ভাজাপোড়া খাই, সত্য কথা। কিন্তু আম সেহরিতে সবাই চেষ্টা করে একটু স্বাস্থ্যকর ধরনের খাবার খেতে। তো ভাজাপোড়াটা সেখানে বোধহয় খুব বেশি খাওয়া হয় না। কিন্তু কেউ খেতে পারেন। সুতরাং তাদের জন্যে এই তথ্য হয়তো উপকার হতে পারে। সুতরাং আমরা বিষয়টাকে শুনব। কিন্তু আম উনি যেটা বলছেন যে লবণ খাওয়া চলবে না, আম সেটাই কি আসলে আমাদের মূল সমস্যা? আমার যতটুকু শিক্ষা, সেই শিক্ষা মতে সেটা মূল সমস্যা আসলে নয়। আ বরং আমরা যদি আম আ সঠিক মাত্রায় লবণ না খাই, তাহলেই বরং বিপত্তি বাড়ার সম্ভাবনা আছে অনেক। তো উনি ভাজাপোড়ার কথা বলতে গিয়ে চানাচুর খাবারের যে উনার ব্যক্তিগত অভ্যাস ছিল ছোটবেলায়, সেটার কথা তুলে আনলেন। তো সেহরিতে কেউ চানাচুর খায়? অ্যাম এটা কিন্তু আমার জানা ছিল না। মানে সেহরিতে কাউকে আমি চানাচুর খেয়ে রোজা রাখতে দেখিনি। আ তবে হ্যাঁ, রাতে অ্যা ইফতার করার পরে কেউ চানাচুর তার পছন্দ থাকলে চানাচুর খেয়ে থাকতে পারে। শুধু চানাচুর কেন? মানে আমরা ভাজাপোড়া যেগুলো খাই, সেগুলোতেও তো বেশ লবণ ব্যবহার করা হয়। তো উনার যুক্তি হচ্ছে যে এই খাবারগুলোর লবণটাই মূল সমস্যা। তো আম আমি তার সঙ্গে একমত নই। তো কেন সেটা একটু পরে ব্যাখ্যা করে বলব আপনাদের। কিন্তু চলুন উনার কথাটা আমরা পুরোটা শুনি তারপরে না হয় আলোচনা করব। মানে থাকাই যাচ্ছে না রোজায় এরকম অবস্থা হয়ে গেছে। পরে আমি চিন্তা করলাম যে আসলে হয়েছেটা কি? মানে ভুলটা কিসে? তখন আমি যেটা মানে যত ঘাটাঘাটি করে রিসার্চ করে এটা এখন জানতে পেরেছি তখন না। মানে আজ থেকে ১০ বছর আগে না। এর হয়তোবা গত ৩ থেকে ৪ বছর আগে থেকে আমি রিসার্চ করে জানতে পেরেছি যে সোডিয়াম যদি খাই আমরা তাহলে আমাদের শরীর পানি ডিমান্ড করে।
১ চামচ সোডিয়ামে ১ চামচ হচ্ছে লবণ। মানে প্রায় ২৩০০ সামথিং মিলিগ্রাম সোডিয়াম থাকে। মানে ২৩০০ মিলিগ্রাম সোডিয়াম থাকে। তো ওই ২৩০০ মিলিগ্রাম সোডিয়াম আমাদের শরীরে ৪ লিটার পর্যন্ত পানি মানে জমিয়ে রাখে। তো আপনি সেহরিতে লবণ খেলেন ধরেন ১ চামচ লবণ খেলেন। কিন্তু পরবর্তী দিন সকালবেলা তো আপনি আর পানি খেতে পারবেন না। তো আপনার ব্রেইন বারবার সিগন্যাল প্রদান করবে যে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম আছে। ওই সোডিয়ামটা যেন শরীরে প্রত্যেকটা অঙ্গে পৌঁছে যায় সঠিকভাবে তার কারণে আপনার পানি দরকার। কিন্তু আপনি তো পানি দিচ্ছেন না। তখন কি হবে আপনার সাথে, সাথে গলা শুকিয়ে আসবে। আপনি এই ব্যাখ্যাটা আসলে মানে শিশুদেরকে বোঝানোর জন্যে একটা ব্যাখ্যা হতে পারে। কিন্তু ব্যাখ্যাটা আসলে সঠিক ব্যাখ্যা নয়। তো কেন সঠিক নয়? চলুন সেই বিষয়টা একটুখানি বোঝার চেষ্টা করি। প্রথমত ধরুন আমরা যে খাবার খাচ্ছি, খাবারের মধ্যে শুধুই মাত্র যে লবণ খাচ্ছি তা তো নয়। লবণের সঙ্গে আরো অন্য জিনিস রয়েছে। যেমন উনি যে চানাচুরের কথা বললেন, সেই চানাচুরটাতে লবণের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে শর্করা ছিল। তাই না? তো যদি কেউ এই রকমের খাবার খায় যে ভাজা-পোড়া দিয়ে সেহরি করল অথবা এমনিতেই লবণ সমৃদ্ধ খাবার সে খেলো, আমরা তো শুধু লবণ খাই না। আমরা অন্য খাবারের সঙ্গে লবণ মিশিয়ে খাই এবং বাংলাদেশে আমাদের খাবার সাধারণত হয় শর্করা ভিত্তিক। আমরা ভাতের সঙ্গে লবণ মিশিয়ে খাই বা রুটির সঙ্গে লবণ মিশিয়ে খাই। মাংস বা তরকারি যাই রান্না করা হলো, ভাজি যাই হোক তার মধ্যে লবণ মিশাই সেটা খাই। তো এইভাবে লবণ খাওয়া হয়। কিন্তু ভুলে গেলে চলবে না যে সঙ্গে আমরা শর্করাটাও খাই। তাই না? তো এখন অ্যাম এবারে চলুন ২ টো কথাই তাহলে খেয়াল রাখতে হবে। লবণ তাহলে কি হবে খাওয়ার পরে? এক্সকিউজ মি। শর্করাটার কি হবে? ২ টো কথাই আমাদের মাথায় রাখতে হবে। চলুন ১ম এ লবণটা কি হয়? সেটা নিয়ে একটুখানি চিন্তা করি। লবণ আমাদের পেটে গেল। পেটে যাওয়ার পরে হজম প্রক্রিয়ায় সেটা পেট থেকে ধীরে, ধীরে লবণযুক্ত খাবারটা চলে গেল আমাদের অন্ত্রে। আমাদের অন্ত্র সেখান থেকে লবণটাকে শুষে নিল। কিন্তু লবণ কি যতটুকু খেয়েছিলাম পুরোটাই আমাদের অন্ত্র শুষে নেবে? আমাদের দেহের মধ্যে কি পুরো লবণটাই ঢুকে যাবে? না, ঢুকবে না। তার কারণ হচ্ছে আমাদের অন্ত্রের মধ্যে যে লবণ রয়েছে সেই লবণ থেকে আমাদের দেহের যতটা লবণ প্রয়োজন ততটা লবণ সে শুষে নেবে। আর যদি দরকার না থাকে তাহলে যে এই লবণ জোর করে আমার দেহের মধ্যে ঢুকে পড়বে তা কিন্তু নয়। তার মানে আমি লবণ বেশি খেলেও আমার দেহে লবণ প্রবেশ করবে হচ্ছে চাহিদা অনুযায়ী। চাহিদা বেশি থাকলে লবণ বেশি ঢুকবে, চাহিদা কম থাকলে লবণ কম ঢুকবে। এবং যদি আমরা ধরুন বেশি লবণ খেয়ে নিয়েছি আমি, এখন সেই বাড়তি লবণটার কি হবে? সেটা আমাদের অন্ত্রের মধ্যেই বসে থাকবে। আমাদের অন্ত্রের মধ্যে বসে থাকলে সেটা আবার আরেক দিক থেকে উপকারী। সেটা কি? আমাদের অনেকেরই যে কোষ্ঠকাঠিন্য হয়, কোষ্ঠকাঠিন্যের একটা কারণ হচ্ছে আমাদের খাদ্যে লবণ কম থাকা। কেন? যখন আমাদের দেহে লবণের ঘাটতি পড়ে, দেহ বলতে আমি অন্ত্রের বাইরের যে জায়গাটা, অন্ত্রটা তো একটা পাইপের মতন। মানে মুখ থেকে শুরু করে আমাদের পায়ু পর্যন্ত এটা একটা বলতে পারেন একটা কোথাও মোটা, কোথাও সরু কিন্তু একটা পাইপ। এবং এটা দেহের ভিতরে নয়। এই জিনিসটা আসলে দেহের বাইরে। তাই না? আমরা খাচ্ছি, খাবারের থেকে দরকারি জিনিসগুলো দেহের ভেতরে প্রবেশ করে যাচ্ছে। আর অদরকারি জিনিস বায়ুপথে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। তো পেটের মধ্যে যদিও পেটটা আমাদের আমরা বলি আমাদের দেহের ভিতরে, কিন্তু পেটের ভিতরে যেই খাবারটা আছে সেটা কিন্তু আসলে দেহের বাইরে। আশা করি বুঝতে পেরে থাকবেন। তো আম তো এই দেহের ভেতরে অর্থাৎ আমাদের রক্ত, মাংস এই যে বিভিন্ন যে অঙ্গগুলো এই অংশটাতে যদি লবণের প্রয়োজন হয় তাহলে সে অন্ত্র থেকে লবণ শুষে নেয়। কিন্তু যদি অন্ত্রের খাবারের মধ্যে লবণ বেশি থাকে তখন হয় কি আ আমাদের দেহের চাহিদা মিটে গেলে দেহ ওই লবণ থেকে কিন্তু আর লবণ নেয় না। আর লবণ না নিলে তখন অন্ত্রের যে অ্যাম যেটা কিনা আসলে বর্জ্য হিসেবে মল হিসেবে বেরিয়ে যাবে আমাদের দেহ থেকে, সেই জিনিসটার মধ্যেও কিন্তু লবণ বেশ খানিকটা থেকে যায়। সেই লবণটা পানি ধরে রাখে। উনি যেটা বলেছেন যে লবণ পানি ধরে রাখে, ঠিক কথা। সেই লবণটায় পানি ধরে রাখে। পানি ধরে রাখলে মলটার মধ্যে বেশ খানিকটা পানি থাকে। ফলে মলটা হবে নরম। অনেকেই যে কোষ্ঠকাঠিন্যে ভুগি আমরা, তাদের একটা কারণ হচ্ছে যে আমরা লবণ কম খাই। লবণ কম খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আম সেটা ওই যে লবণ কম মানে ফাইবার খাইনি সেইজন্যে হয়েছে তা নয়। লবণ কম খেলেও কোষ্ঠকাঠিন্য হয়। কিভাবে? লবণ কম খেলে যদি আমার দেহের লবণের চাহিদা ঠিক মতন পূরণ না হয়, তখন দেহ চেষ্টা করে যেখানে, যেখানেই লবণ আছে, দেহের বাইরে যেখান থেকে সে লবণ সংগ্রহ করতে পারবে, সেখান থেকেই সে লবণ সংগ্রহ করবে। আর অন্ত্রের ভেতরে যেহেতু ওই যে মল হিসেবে যেটা বেরিয়ে যাবে, সেই জিনিসটা এখনো অন্ত্রের ভিতরে রয়েছে, আমাদের হজম বা অর্ধ হজম হওয়া খাবার, তার ভিতরে লবণ রয়েছে। তখন আমাদের দেহ করে কি? এখান থেকে লবণটাকে বেশি শুষে নেয়ার চেষ্টা করে। তো লবণটা বেশি শুষে নিলে লবণের সঙ্গে, সঙ্গে এই বর্জ্য যে অংশটা তার মধ্যে যে পানি ছিল, সেই পানিটাও লবণকে অনুসরণ করে আমাদের দেহের ভিতরে প্রবেশ করে ফেলে। তাহলে বর্জ্য যেটা রয়ে গেল সেটা আসলে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়। তো
তাতেই অ্যা যখন আমরা মলত্যাগ করতে যাই, এটা তখন খুব অস্বস্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য খুব অসুবিধে হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা হয়। তো লবণ এইভাবে কিন্তু আমাদের দেহের মধ্যে অ্যাম কাজ করে। তো যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে লবণ যতটুকু আমি খেয়েছি, খাওয়ার অর্থ এই নয় যে এই পুরো লবণটাই আমার দেহে শুষে গিয়েছে। আমার দেহে লবণ শুষবে আমার দেহের চাহিদা অনুযায়ী। আর আরেকটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন আরকি। আরেকটা ঘটনা ঠিক নয়। আমি বলতে চাচ্ছি যে আমার এই তথ্যটা যে ভুল নয় সেটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। হঠাৎ করে যদি লবণ বেশি খেয়ে ফেলেন আপনি সাধারণত লবণ খান না। তো হঠাৎ করে ১ গ্লাস পানির মধ্যে যদি ১ চামচ লবণ মিশিয়ে ডক করে গিলে খান, ১০ মিনিটের মধ্যেই আপনার পাতলা পায়খানা ছুটবে। কেন? কারণ হচ্ছে যখন এই লবণ আমাদের অন্ত্রে গেল, আমাদের দেহের চাহিদার তুলনায় এই লবণটা হঠাৎ করে অনেক বেশি লবণ। এই লবণের ঘনত্বটা অনেক বেশি। এত ঘন লবণ আমাদের অন্ত্র সেটাকে পছন্দ করে না। এটার সঠিক ব্যবস্থাপনা আমাদের অন্ত্র করতে পারবে না এবং লবণ যেহেতু পানি ধরে রাখে, সে করে কি পানি টানে। তার মানে অন্ত্র থেকে লবণ পানি টেনে অন্ত্রের ভেতরে নিয়ে আসে, অর্থাৎ আমাদের দেহ থেকে পানি বার করে অন্ত্রের মধ্যে নিয়ে আসে। তো ফলে আমাদের মল যেটা সেটা পাতলা হয়ে যায়। ডায়রিয়ার মতন পাতলা হয়ে যায়। তার মানে খুব দ্রুত সেটা দেহ থেকে তখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তো ফলাফলে হয় কি? আমাদের পাতলা পায়খানা হয়। এটা আ যদি কারো উম ই কেউ যদি আমার কথা বিশ্বাস না করেন, পরীক্ষা করে দেখতে পারেন। লবণ পট করে হঠাৎ করে আপনি নরমাল মানে লবণ খাওয়ার অভ্যাস নেই। এর মধ্যে হঠাৎ করে লবণ বেশি খাবেন, পাতলা পায়খানা হবে। তো যেটা নির্দেশ করে যে আমাদের দেহ যদি এতটা লবণ পেয়ে যায় যেটা আমাদের জন্য প্রয়োজন নেই বা আমাদের জন্য ক্ষতিকর মাত্রায় পৌঁছে গিয়েছে, তখন কিন্তু দেহ সেটাকে এভাবে বার করে দেয়। সুতরাং লবণ সম্পর্কে এই যে ভীতি, এটা ঠিক আসলে যৌক্তিক ভীতি নয়। এটা অমূলক ভীতি। আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে লবণ খেলে আমাদের দেহে অনেকগুলো উপকার হয়। যা হোক যেগুলো সম্পর্কে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো আসলে। আর এবারে চলুন লবণের কথা তো বললাম যে খেলে এটা আমাদের দেহে কি করছে। এবারে চলুন একটু ওই শর্করা যে খাচ্ছিলাম সঙ্গে, তার কথা বলি। শর্করা উনি এম আ বলেছেন যে, শর্করা জাতীয় খাবারগুলো খাওয়ার পরে হজম হয়ে আমাদের দেহে গ্লুকোজ আকারে রক্তের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে? তো রক্তের মধ্যে এই যে গ্লুকোজ প্রবেশ করল, তাতে রক্তের গ্লুকোজের মাত্রা বাড়ে। গ্লুকোজের মাত্রা বাড়লে তখন দেহে আবার ইনসুলিন হরমোনের মাত্রা বাড়ে। কারণ রক্ত থেকে এই গ্লুকোজটাকে সরিয়ে নেওয়ার জন্যে ইনসুলিনের প্রয়োজন পড়ে। তো ইনসুলিন বেরিয়ে এসে এই রক্তের যে গ্লুকোজ সেটাকে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে দেবার বা ঢুকিয়ে দেবার চেষ্টা করে যাতে করে রক্তটা রক্তের যে চিনি এর মাত্রা, গ্লুকোজের মাত্রা সেটা যেন স্বাভাবিক মাত্রায় আবার ফিরে আসে। সেই চেষ্টাটা ইনসুলিন করে। তো যারা আমরা ইনসুলিন রেজিস্ট্যান্ট যাদের টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে বা যারা অনেক মোটা আমরা মেটাবলিক সিনড্রোম যাদের রয়েছে আরকি, তারা তাদের দেহে দেখা যায় ইনসুলিন দরকারের সময় যতটুকু একজন সুস্থ মানুষের দরকার হয়, তার থেকে কয়েক গুণ বেশি ইনসুলিন অসুস্থ মানুষদের ক্ষেত্রে নিঃসরণ হয়। তো অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ হলে তখন এই ইনসুলিনটা আবার আমাদের দেহের উপরে কিছু নেতিবাচক প্রভাব ফেলে। তো ইনসুলিনটাকে আমি তো আসলে প্রায় সবগুলো মেটাবলিক অসুখের মা বলে দাবি করি। আম তো দেহে যদি ইনসুলিনটা বেড়ে যায় শর্করা খাওয়ার কারণে, তাহলে অন্য যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আমাদের কিডনির মধ্যে দিয়ে লবণ বেরিয়ে যাওয়াটা বন্ধ হয়ে যায়। কিডনির কাজ হচ্ছে দেহে যদি লবণ বেড়ে গিয়ে থাকে কোনো কারণে অতিরিক্ত লবণ হয়ে গিয়ে থাকে তাহলে সে করবে কি প্রস্রাবের সঙ্গে লবণটাকে দেহ থেকে বার করে দেবে। কিন্তু যদি আমরা এমন খাবার খাই যে কারণে আমাদের দেহে ইনসুলিন হরমোনটা বেড়ে গেল, ইনসুলিন হরমোনটা আমাদের কিডনির মধ্যে দিয়ে লবণ বেরোনোর পথে বাধা দেয়। তার মানে হচ্ছে তখন আমার রক্তে যে লবণ সেটার মাত্রা কিন্তু বেড়ে যাবে। তো বা অতিরিক্ত আম লবণ দেহের মানে রক্তের মধ্যে আটকে থাকবে। কিন্তু এখানে কিন্তু লবণটার দোষ ঠিক নয়। বরং দোষটা এখানে হচ্ছে ইনসুলিনের। স্বাভাবিক প্রক্রিয়ায় যতটুকু লবণ দেহ থেকে বেরিয়ে যাবার কথা ছিল, ইনসুলিনের উপস্থিতিতে সেই ঘটনাটা ঘটতে পারে না। ফলে লবণের মাত্রা রক্তের মধ্যে বেড়ে যায়। তখন আমাদের দেহ আরো বেশি পানি শুষে নেবার চেষ্টা করে। অর্থাৎ তখন দে আমাদের দেহটা অন্ত্র থেকেও অন্ত্রের মধ্যে যদি কোনো পানি থাকে সেটাকেও শুষে নিয়ে
রক্তের যে পরিমাণ সেটাকে বাড়ানোর চেষ্টা করে। রক্তের পরিমাণটা বাড়িয়ে ফেললে অনেকের ক্ষেত্রেই যারা আমরা অসুস্থ বিশেষ করে এই মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত তাদের প্রেশার বেড়ে যায়। কারণ পানি বেড়ে গেল কিন্তু রক্তনালী চওড়া হওয়ার যে ক্ষমতা সেটা ওই ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে নষ্ট হয়ে যায়। তো ফলে ওই রক্তনালী চওড়া হয় না সময় মতন। ফলে যতটুকু অতিরিক্ত লবণ বা মানে অতিরিক্ত পানি যেটা আমাদের রক্তের সঙ্গে মিশলো, সেই পানিটা কিন্তু দেহের মধ্যে অতিরিক্ত পানি হিসেবে বা অতিরিক্ত রক্ত হিসেবে তখন থাকে। যেটা আমাদের প্রেশার বাড়িয়ে ফেলে। তো অ্যা তো এই কথাটাও খেয়াল রাখতে হবে যে এই উম লবণটাকে আমাদের দেহে পরিচালনা করার জন্য বা পরিবহন করার জন্যে রক্ত তো রয়েছে। আমাদের দেহে যে রক্তের ঘাটতি হচ্ছে তা কিন্তু নয়। লবণ খেলে রক্তের ঘাটতি হয় তা নয়। তো উনি একটু আগে যে কথাটি বললেন যে, এই সোডিয়াম আমরা বেশি খেয়ে ফেললে এই সোডিয়ামটাকে পরিবহন করার জন্যে পানি বেশি দরকার পড়ে। এটা আসলে বৈজ্ঞানিক যুক্তি নয়। কারণ একটু চিন্তা করলেই আপনি দেখবেন আপনার দেহে তো রক্ত ছিল। তো রক্ত সোডিয়ামকে বহন করে নিয়ে রক্তের মধ্যে তো পানি আছে বিশাল পরিমাণে ৯০% বোধহয় পানি রক্তের মধ্যে। সংখ্যাটা আমার মুখস্থ নেই আসলে। কিন্তু এরকমই একটা বিশাল মাত্রায় হচ্ছে রক্তের একটা বিশাল অংশই হচ্ছে পানি। আর তার সঙ্গে রয়েছে অন্যান্য জিনিস। তো এই যে পানিটা রয়েছে, এই পানি তো লবণকে পরিবহন করতে পারত। তার জন্যে বাইরে থেকে আবার পানি দরকার হবে কেন? তাই না? তো উনি যে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে কথাটা আরকি, সে কথাটা তাহলে ঠিক বৈজ্ঞানিক কথা নয়। বরং উনার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল, উনার ওই চানাচুর খাওয়ার অভিজ্ঞতার কথা বিবেচনা করলে, চানাচুর খেয়েছেন, লবণও খেয়েছেন, সঙ্গে কার্বোহাইড্রেটও খেয়েছেন। তো লবণের দরকার মতন লবণ আমার দেহে উনার দেহে শুষে গিয়েছে। কিন্তু ইনসুলিন তারপরে বেড়েছে। ইনসুলিন বেড়ে দেহ থেকে লবণ বের হওয়াটাকে আটকে দিয়েছে। ফলে তার দেহের ভেতরে তখন রক্তের পরিমাণ বেড়ে গিয়েছে, প্রেশার বেড়েছে। অথচ যেই পরিমাণ রক্ত যেই পরিমাণ লবণ রক্তের মধ্যে রয়েছে, সেই পরিমাণ এম মানে ব্যাপারটাকে কিভাবে বোঝাই? একটু ভিন্নভাবে বোঝাতে হবে। ১ গ্লাস পানির মধ্যে আমি যতটা লবণ দিলে এটা একটা সাম্য অবস্থায় থাকবে। আমার যদি লবণ বেশি হয়ে যায়, তাহলে পানি আরেকটু বাড়াতে হবে। আর যদি লবণ কম হয়, তাহলে পানি কমাতে হবে। কিন্তু আম ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, দেহের রক্তের মধ্যে যেই স্বাভাবিক মাত্রায় যতটুকু লবণ থাকা উচিত, যদি তার থেকে লবণটা বেড়ে যায় এবং ইনসুলিন হরমোনের কারণে এই লবণটা বেরিয়ে যে দেহ থেকে পরিষ্কার হয়ে যাবে সেটা করতে না পারে, তাহলে দেহের ভিতরে লবণ বেড়ে গেল। তার মানে রক্তের মধ্যে লবণের ঘনত্বটা বেড়ে গেল। তার মানে তখন আমার দেহ চেষ্টা করবে রক্তের মধ্যে লবণের ঘনত্বটাকে আবার পূর্বের জায়গায় নামিয়ে আনতে। কিভাবে সেটা সম্ভব? আরো বেশি পানি শুষে নিয়ে। তার মানে তখন সে অন্ত্রের মধ্যে যে খাবারটা ছিল তার থেকেও পানি শুষে নেবে। কিন্তু সেটাও যদি যথেষ্ট না হয়, তখন আমাদের পিপাসার অনুভূতি হবে। যে আমার আরো পানি চাই। কারণ আমার রক্ত বেশি লবণাক্ত হয়ে গিয়েছে। সেটাকে আমার লবণ কমাতে হবে। তো ওদিকে যদি আবার লবণের ইনসুলিনের মাত্রাটা কমে যায়, তখন লবণ দেহ থেকে বার হতে শুরু করে। তখন কিন্তু এই সমস্যাটি আবার মিটে যায়। আর আপনারা চাইলে এটাকে পরীক্ষা করে দেখতে পারেন যে সেহরিতে শুধু যদি মানে সেহরিতে শর্করা জাতীয় কোনো খাবার যদি না খান, তাহলে দেখবেন আপনি লবণ বেশি খেলেও আপনার কিছুক্ষণ পরেই প্রস্রাব হবে। মানে ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যেই আপনার প্রস্রাব হবে। প্রস্রাবের মাধ্যমে আপনার দেহ থেকে অতিরিক্ত লবণ যদি থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। কিন্তু আপনি যদি শর্করা জাতীয় খাবার খান সেহরিতে, তাহলে আপনার প্রস্রাব ধরতে অনেক সময় লাগে। এটা অবশ্য শুধু সেহরিতে না, যেকোনো সময় আমরা পরীক্ষা করতে পারি। কিন্তু রমজান মাস যেহেতু এখন তো আর দিনের বেলা আপনি খেতে পারবেন না। তো সেজন্য সেহরির কথা বললাম যে সেহরিতে আপনি যদি শর্করা সমৃদ্ধ খাবার খান, তাহলে দেখবেন সেহরি করার পরে ৪-৫ ঘন্টা আপনার প্রস্রাব ধরবে না। অথচ আপনি কিন্তু পানি খেয়েছেন প্রচুর। সেহরিতে প্রচুর পানি খেয়েছেন কারণ সারাদিন পানি ধরে রাখতে হবে। সেজন্য প্রচুর পানি খেয়েছেন। এই পানিটা আপনার দেহে শুষে গিয়ে রক্তের পরিমাণ বাড়িয়েছে কিন্তু প্রস্রাব হচ্ছে না। আর অন্যদিকে ঠিক একই রকম কাজ যদি করেন কিন্তু খাবারটা হবে শুধু মানে শর্করা মুক্ত খাবার। যদি সেই খাবার খান, লবণযুক্তই খাবার খেলেন। ওই শর্করা সহ খাবারটার মধ্যে যতটা লবণ ব্যবহার করেছেন, এইবারে শর্করা ছাড়া খাবার যেটা সেটার মধ্যে একই পরিমাণ লবণ ব্যবহার করুন। ব্যবহার করে এই খাবারটা খেয়ে নিন, একই পরিমাণ পানি খান। দেখবেন ওই নরমালি মানে শর্করা সমৃদ্ধ খাবার খাওয়ার পরে যত ঘন্টা পরে আপনার আসলে প্রস্রাব এর বেগ হয়েছে, এই ২য় পরীক্ষার সময় যখন আপনি শর্করা খাচ্ছেন না, তখন দেখবেন তার থেকে অনেক আগে আপনার প্রস্রাবের বেগ হবে। তার মানে দেহ থেকে অতিরিক্ত লবণটা বেরিয়ে যাবে পানি সঙ্গে নিয়ে।
ফলাফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দেহ একটা সাম্য অবস্থায় পৌঁছে যাবে অতি অল্প সময়ের মধ্যে। আর দেহ সাম্য অবস্থায় পৌঁছে গেলে তখন কিন্তু সে আর ওই বাইরে থেকে আপনার পানি চাইবে না। আপনার পিপাসা লাগবে না। তো চলুন উনার বাকি কথাটুকু শুনি যে এই বিষয়গুলো সম্পর্কে এই ধারণাগুলো আমি যে কথা বললাম তাই উনি বলছেন কিনা। তারপরে আপনাদেরকে কিছু প্রমাণ দেখাবো, গবেষণা ভিত্তিক প্রমাণ যেখানে দাবি করা হয়েছে যে আসলে লবণ খাওয়াটাই আমাদের জন্যে বেশি উপকারী। চলুন একে উনার কথাটা শুনি। ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার গলা শুকিয়ে গেছে, খুব পিপাসা লাগছে। এজন্য ইফতারে সেহরিতে যেটা করা যাবে না সেটা হচ্ছে লবণ যতটা পারা যায় মিনিমাম রাখতে হবে। যত কম লবণাক্ত খাবার খাবেন তত দেখবেন আপনার পিপাসা কম লাগবে। কারণ আপনার শরীরে সোডিয়াম যাচ্ছে না, যার কারণে আপনার পানির চাহিদাও তৈরি হবে না শরীরে। তো এইটা একটা ভুল করি আমরা। যার কারণে অনেক সময় দেখা যায় ছোটবেলায় যেটা আমরা করতাম যে অনেক সময় রোজা রাখতে না পারে আমরা পানি পর্যন্ত খেয়ে নিতাম। যখন ছোট ছিলাম আমরা। রিজেন্টলি কিন্তু তখন তো আমাদের কোনো ডায়েট নলেজ ছিল না। অনেক মানুষই আছে যারা রোজা রাখতে পারে না, লাস্টে যেয়ে পানি খেয়ে ফেলে। অনেকে আছে কিন্তু এটা আমারও পরিচিত অনেকে আছে যারা রাখতে পারে না। বেশিক্ষণ হয়তো ১২টা ৩টা ২টা বাজতেই ভেঙে ফেলে। রিজনটা কি যে সে হয়তোবা সেহরিতে হচ্ছে অতিরিক্ত লবণ খেয়েছে বা লবণাক্ত খাবার খেয়েছে। এটা একটা গেল। আর আরেকটা জিনিস হচ্ছে যে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া। তো মিষ্টি জাতীয় খাবারের আলোচনায় তো আমরা পরে যাব। সুতরাং লবণ সম্পর্কে তাহলে শুনলেন যে অতিরিক্ত লবণ খাওয়াটাকে উনি দোষ হিসেবে দেখছেন। যদিও এই লবণটা ছিল আসলে একটা খাবারের অংশ। লবণ তো আমরা এমনিতেই আর চামচ দিয়ে খাই না। এটা ছিল একটা খাবারের অংশ, যেই খাবারে প্রধানত শর্করা ছিল এবং সেই শর্করার কারণে ইনসুলিন বেড়ে গিয়ে যে ঝামেলাটা আমি আপনাদেরকে একটু আগে ব্যাখ্যা করলাম, সেই ঝামেলা হয়েছে। ফলে ঘুম থেকে উঠেই অনুভব করছেন আপনি যে আমার পিপাসা। তার কারণ হচ্ছে ইনসুলিন তখনও আপনার দেহের মধ্যে লবণকে ধরে রেখেছে, লবণকে ছাড়ছে না, বেরিয়ে যেতে দিচ্ছে না। ইনসুলিন একবার বেড়ে গেলে সেটা কমে আসতে যারা সুস্থ মানুষ তাদের ক্ষেত্রে ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা, ৪ ঘন্টা লাগে। আর যারা আমরা অসুস্থ, যাদের মেটাবলিক সিনড্রোম রয়েছে, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে, তাদের ইনসুলিন একবার মানে এটা বাড়তেও একটু সময় বেশি নেয় এবং তারপরে কমতে আরও সময় বেশি নেয়। তো তার মানে তাদের ক্ষেত্রে ৪ ঘন্টা ৫ ঘন্টা পর্যন্ত দেখা যায় দেহে ইনসুলিন মাত্রা বেশি থাকে। তার মানে হচ্ছে এই ৪ ঘন্টা ৫ ঘন্টা আপনার কিডনির মধ্যে দিয়ে লবণ বেরোনোটা বন্ধ থাকবে। এটার মধ্যে একটা প্রতিবন্ধকতা থাকবে। ফলে আপনার দেহ পানি তখন বেশি চাইবে। আপনি সেহরির সময় পানি খেয়ে শুয়েছেন, তাহলে সকালবেলাতেই পানির পিপাসা কেন পাবে? বিকেলে পেতে পারে, কিন্তু সকালেই কেন পাবে? তো কারণটা হচ্ছে ওই সময়ে আপনার দেহে ইনসুলিনটা বেড়ে রয়েছে। সেজন্যই তখন পানির চাহিদাটা বেশি অনুভব করছেন। ব্যক্তিগত উদাহরণ হিসেবে আমি আমার নিজের কথা যদি বলি একটুখানি, আমি কিন্তু সেহরিতে যেমন আজকে যে সেহরি করেছি, ৩ টে ডিমকে পোচ করে বেশ খানিকটা ঘি দিয়ে, বেশ খানিকটা লবণ দিয়ে খেয়ে নিয়েছি। তো তাতে এবং তারপরে ২ গ্লাস আমার গ্লাস অবশ্য বড়। আমি ওই ৫০০ মিলিলিটারের যে বড় গ্লাস হয়, সেই গ্লাসে পানি খাই। তো ২ গ্লাস পানি খেয়েছি। সেহরির আগে ১ গ্লাস খেয়েছি। সেহরির মানে খাবারটা খাওয়ার পরে আরেক গ্লাস খেয়ে ওই রোজা শুরু করেছি। তো এই ১ লিটার পানি খাওয়া হয়েছে এবং আমি গিয়ে ফজরের নামাজটা পড়ে বাড়ি ফিরে এসে ০.৫ ঘন্টার মধ্যেই অনুভব করলাম যে আমাকে বাথরুমে যেতে হবে, টয়লেটে যেতে হবে। কারণ আমার প্রস্রাবের বেগ হয়েছে। তো আমাকে গিয়ে প্রস্রাব করে আসতে হয়েছে। এবং তারপর থেকে আমার দেহ কিন্তু এখন চলে এসছে একটা সাম্য অবস্থায়। তো এই অবস্থাতে আমি সারাদিন কাটিয়ে দেব। এখন আমার প্রস্রাবও আবার ধরবে না এবং আ দেহে লবণের যে তারতম্য হওয়া সেটাও হবে না। আমাদের দেহ নিজেই নিজেকে ব্যবস্থাপনা করবে। তো যাই হোক উনার কথাগুলো যে আসলে ঠিক যুক্তিসম্মত নয়, আশা করি যে আমি যেভাবে ব্যাখ্যা করলাম, সেখান থেকে আপনারা সেটা বুঝতে পেরেছেন। কিন্তু গবেষণা ভিত্তিক প্রমাণ যদি না থাকে, তাহলে কথার দাম কি? তাই না? তো চলুন আমরা Google থেকে এ বিষয়ে কোনো গবেষণা তথ্য পাওয়া যায় কিনা সেই চেষ্টা করি। তো আমি ইনফেক্ট করে রেখেছি। আপনারা যদি দেখেন এখানে Google এ গিয়ে সার্চ করেছিলাম যে ইনসুলিন ইফেক্ট অন সল্ট। এই কথাটি আমি সার্চ করেছি। তো তাতে Google এর AI ১ম এই যে কথা বলল সেটা হচ্ছে insulin has a sodium retaining effect, meaning it can cause the body to retain more sodium salt by stimulating its reabsorption in the kidneys, potentially contributing to hypertension in conditions like diabetes or obesity where insulin levels might be elevated. However, the exact role of insulin in sodium balance is still debated and research is ongoing. তো আমি একটু আগে আপনাদেরকে যে কথাগুলো ব্যাখ্যা করে বোঝালাম, এখানে কিন্তু সেই কথাটাই ওনারা সারমর্ম আকারে উল্লেখ করে দিয়েছেন। যে আমাদের সোডিয়াম লবণ খেলে আম সোডিয়াম লবণের উপরে ইনসুলিনের একটি প্রভাব রয়েছে। ইনসুলিন যদি বেড়ে থাকে তাহলে কিডনির মধ্যে দিয়ে এই সোডিয়াম লবণ শুষে নেয়ার ব্যাপারটি ঘটে। ফলে প্রস্রাবের সঙ্গে লবণ দেহ থেকে বেরোয় না। তার মানে দেহের মধ্যে লবণ আটকে যায়। লবণ আটকে গেলে লবণ যেহেতু পানি ধরে রাখে, সুতরাং রক্তের পরিমাণ বেড়ে যায়। কারণ লবণটা তো রক্তের মধ্যেই প্রধানত থাকে। তো
রক্তের মধ্যে রক্তের পরিমাণ বেড়ে গিয়ে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সেটার সমস্যা হতে পারে। যাদের ডায়াবেটিস বা ওবেসিটি আছে তাদের ক্ষেত্রে। কারণ তাদের ক্ষেত্রে আবার ইনসুলিনের মাত্রাটাও থাকে তুলনামূলকভাবে বেশি। যে কথাটা আমি আপনাদেরকে বলেছি। তো উনারা এই যে সিদ্ধান্তটা দিয়েছেন, আম সেই সিদ্ধান্তটা আসলে আ অনেকগুলো গবেষণার উপরে ভিত্তি করে তারপরে বলেছেন। তো আমি কয়েকটা গবেষণা এখানে সার্চ রেজাল্টের মধ্যেই চলে এসেছে আসলে। তো সেগুলো আপনাদেরকে যদি দেখাই, আম এই আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত একটা আম উৎস থেকে বা একটা তথ্য থেকে ওনারা যেটা এখানে ব্যাখ্যা করেছেন যে, ইনসুলিন ক্যান স্টিমুলেট সোডিয়াম ট্রান্সপোর্ট অল অ্যালং দি নেফ্রন। ওই কিডনির মধ্যে কথা হচ্ছে। নেফ্রন তো কিডনির ভেতরে যে আ ফিল্টার হিসেবে যেটা কাজ করে নেফ্রন কোষগুলো। তো আম যেটা খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে কিভাবে সে লবণকে শুষে রেখে, লবণকে ধরে রেখে দেহে আমাদের হাইপার টেনশনটা ঘটাতে পারে। যাদের মেটাবলিক সিনড্রোম রয়েছে বা ওবেসিটি রয়েছে, তাদের ক্ষেত্রে হাইপারটেনশন কিভাবে এটা ঘটাতে পারে লবণ, এটা বলল এই ১ম উত্তরটা। তারপরে আমি আরেকটু যদি নিচে যাই, তাহলে দেখুন অনেকগুলো গবেষণাপত্র রয়েছে। এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর ওয়েবসাইটে বা PubMed যে ডেটাবেস, সেখানে আসলে এগুলো সব গবেষণা। ২০০৭ সালে প্রকাশিত এই গবেষণাটা বলছে যে, সল্ট ইনটেক অ্যান্ড ইনসুলিন সেনসিটিভিটি ইন হেলথি হিউম্যান ভলান্টিয়ার্স। এটা সম্পর্কে আসলে বলা হয়নি। আমরা অনেকেই ইনসুলিন রেজিস্ট্যান্ট। বিশেষ করে যারা টাইপ 2 ডায়াবেটিক বা যাদের হাইপারটেনশন রয়েছে, যারা ওজন বেশি, তারা প্রায় সবাই আসলে ইনসুলিন রেজিস্ট্যান্ট। তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়ার ক্ষেত্রে লবণের অভাব একটা ভূমিকা রাখে। দেহে যদি লবণ যথেষ্ট পরিমাণ না থাকে, তাহলে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্ট হই এবং একটু চিন্তা করলে দেখবেন এটা আ আ কথাটা যৌক্তিক। কেন? একটু আগে আমি আপনাদেরকে বলেছি, ইনসুলিন বেড়ে থাকলে কিডনির মধ্যে দিয়ে লবণ বেরোয় না। এখন ধরুন আপনার দেহে যদি লবণের মাত্রা দেহের চাহিদা থেকেও কমে যায়, তাহলে দেহ ১ম এ চেষ্টা করবে যে কোথায় লবণ আছে সেখান থেকে লবণ আমি শুষে নেব। তো ধরুন আপনার অন্ত্র থেকে যতটা সম্ভব লবণ সে শুষে নিল। কিন্তু এরপরে অন্ত্রের যে মল সেটা শুকিয়ে গেল। তখন আর সেখান থেকে শুষে নেওয়ার কিছু নাই। কিন্তু আপনার লবণ তারপরেও দরকার। তখন দেহ যেটা অনুভব করবে যে আমি আর কোথাও লবণ পাচ্ছি না। কিন্তু আমার দেহে লবণ যা রয়েছে সেটা যথেষ্ট নয়। তখন দেহ কি করবে? চেষ্টা করবে লবণটা যেন আটকে দেয়া যায়। লবণটা যেন দেহ থেকে বের না হয়। লবণ বের না হয় এই ব্যাপারটা নিশ্চিত করার উপায় কি? ইনসুলিন হরমোনটাকে বাড়িয়ে দেওয়া। তো যখন লবণের ঘাটতি পড়ে দেহের মধ্যে, লবণের অভাব পড়ে, তখন ইনসুলিন হরমোনটা বেড়ে গিয়ে কিডনির মধ্যে দিয়ে লবণ বেরোনোটাকে আটকে দেয়। ফলে যেটুকু লবণ দেহে ছিল সেটা দেহের মধ্যে তখন আটকে থাকে। তো আর যদি মানে এটা কিন্তু আমরা বলছি আবার ইনসুলিনের হাইপার ইনসুলিনিমিয়া, অর্থাৎ ইনসুলিন বেড়ে যাওয়া। তো যারা ইনসুলিন রেজিস্ট্যান্ট তাদের তো দেহের মধ্যে অতিরিক্ত ইনসুলিন থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স এর ২ টো ঘটনা ঘটে। এক হচ্ছে ইনসুলিন ঠিক মতন কাজ করে না। আর দেহের মধ্যে ইনসুলিনের মাত্রাটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আম যদি দেহে লবণের অভাব পড়ে, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে আসলে দেহের মধ্যে ইনসুলিনের মাত্রাটা বেড়ে যায়। এবং ওই অতিরিক্ত মাত্রার কারণে দেহের মধ্যে যেটুকু লবণ ছিল সেটা আটকে থাকে। তো আশা করি মানে এই পেপারটা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে দেহে লবণের গুরুত্বটা এত বেশি যে লবণ যেন দেহের মধ্যে যথেষ্ট পরিমাণ থাকে সেটা নিশ্চিত করার জন্যে দেহ আসলে অনেক কৌশল করে। আর এই ক্ষেত্রে এই লবণ যথেষ্ট পরিমাণ না খাওয়াটাই বরং বিপদ। তো লবণ কম খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। তার মানে ডায়াবেটিক রোগী যারা তাদের লবণ আসলে বেশি খাওয়া দরকার। যাতে করে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা খানিকটা কমে আসে। তো আ যদিও ডায়াবেটিস রোগীদের দেহে আবার যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স এর অন্য দিক যেটা যে ইনসুলিনের সংকেতে দেহ ঠিক মতন কাজ করে না। কিছু অঙ্গ ঠিক মতন কাজ করে না। সেই সমস্যাটি সমাধান করতে গিয়ে ইনসুলিন এমনিতেই আরো বেশি বেড়ে যায়। তাতে বিষয়টা আরো জটিল হয়ে দাঁড়ায়। তো কিন্তু ডায়াবেটিক রোগীরাও যদি খাবার থেকে শর্করা বাদ দিয়ে দেন, তাহলে ইনসুলিনের এই যে চাহিদা এটা কমে যায়। রক্তে চিনি না বাড়লে তো ইনসুলিন লাগে না। তো যার কারণে চাহিদাটা কমে গেলে তখন এই ব্যাপারটাকে ব্যবস্থাপনা করাটা দেহের জন্য অনেক বেশি সহজ হয়। তো গেল ১ম স্টাডিটার সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। ২য় যে স্টাডিটা সেটাও ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর এই PubMed থেকেই আসা। pmc.nc.bi.nlm.nih.gov সোডিয়াম রিটেইনিং ইফেক্ট অফ ইনসুলিন ইন ডায়াবেটিস। তো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা ২০১২ সালে প্রকাশিত গবেষণা। এখানে তারা আম আম বোঝার চেষ্টা করেছেন যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই সোডিয়াম রিটেনশনটা কি ভূমিকা রাখে? কিন্তু এই কথা থেকেই তাহলে পরিষ্কার দেহ যে আসলে সোডিয়ামকে ধরে রাখে
আম এই যাদের দেহে ইনসুলিন বেশি, সে কথাটা তাহলে আমরা এখান থেকে মোটামুটি সংকেতটা পাই। তারপরে জার্নাল অফ মেটাবলিক হেলথ এর মধ্যে অ্যাম এটা কবে ২০২৩ সালে প্রকাশিত গবেষণা। সোডিয়াম রেস্ট্রিকশন অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্স আ রিভিউ অফ 23 পেপার্স। তো এটা একটা রিভিউ উনারা করেছেন এবং সেখানেও আ উনাদের দাবি যেটা সেটা হচ্ছে a moderate salt restricted diet seems to increase insulin C-peptide concentration substantially. এই কথার অর্থ হচ্ছে যে যারা লবণ কিছু কম খাচ্ছে, তাদের দেহে ইনসুলিনের উৎপাদন অনেক বেশি হচ্ছে। C-peptide টা উৎপাদন হয় যখন ইনসুলিন উৎপাদন হয়। ইনসুলিন যত বেশি উৎপাদন হবে, C-peptide টাও তত বেশি উৎপাদন হবে। কারণ C-peptide আর ইনসুলিন আসলে এরকমভাবে সংযুক্ত হিসেবে তৈরি হয়। পরে একটা এনজাইম এটাকে কেটে C-peptide এবং ইনসুলিনকে আলাদা করে ফেলে। তো সুতরাং আমরা C-peptide এটাকে পরিমাপ করলে বুঝতে পারি দেহে কতটা ইনসুলিন উৎপাদন হয়েছিল। এবং এই যে ২০২৩ সালে প্রকাশিত এই গবেষণাটি একটা রিভিউ পেপার, তারা বলছেন যে আ যদি মাঝারি মাত্রায় আমরা লবণ খাওয়া করি, নিয়ন্ত্রণ করি, কমিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে আমাদের ইনসুলিন উৎপাদনটা আসলে বেড়ে যায়। ঠিক আছে? যেটা আমি একটু আগে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যে লবণ কমিয়ে খেলে এদিকে আমাদের ইনসুলিন দেহে উৎপাদন বেড়ে যায় বা ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, যেটা কিন্তু আবার অনেক ক্ষতিকর। যেটা আমাদের হাইপারটেনশন এর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তারপরে সল্ট আমাদের অল্ডোস্টেরন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলোর উপরেও এর প্রভাব রয়েছে। অর্থাৎ আমাদের দেহের যে হরমোনাল সিস্টেম আম আ ওই যে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সিস্টেম, তার উপরে লবণের বিশাল ভূমিকা রয়েছে। আম প্রফেসর ডক্টর জেইসন ফাং এর মুখে আমি এই আলোচনাটি শুনেছি। তিনি বলেছিলেন যে, "যদি কারো দেহে লবণের ঘাটতি পড়ে, তাহলে লবণ তো আমাদের পেশির কাজ করার জন্যে অত্যাবশ্যকীয়। আর আমাদের হৃৎপিণ্ডটা হচ্ছে একটা পেশি, প্রধানত একটা পেশি। সুতরাং আপনার যদি দেহে লবণের ঘাটতি পড়ে, তাহলে এই পেশিটা ঠিক মতন কাজ করবে না।" এবং যাদের ওই হার্ট ফেইলিউর এর সম্ভাবনা দেখা দেয়, ডাক্তাররা কিন্তু তাদেরকে এমন ঔষধ দেন, যেই ঔষধ দেহের মধ্যে লবণ আটকে দেয়, যেন দেহ থেকে লবণ বেরুতে না পারে। এইরকম ঔষধ দেয়া হয়। তো যেটা নির্দেশ করে যে আপনি যখন হার্ট ফেইলিউর হচ্ছে, তখন লবণটা ধরে রাখাটাই দরকার। অথচ ডাক্তাররা এই কথাটা আবার চিন্তাও করেন না যে, সাধারণ সুস্থ একজন মানুষকে বলা হচ্ছে, "আপনি কিন্তু লবণ খাবেন না।" এটা আসলে সর্বনাশা কারবার। তারপরে পরের গবেষণাটি তে এটা ১৯৮১ সালে প্রকাশিত গবেষণা। সেখানে তারা আম আ বলেছিলেন এই যে ইনসুলিন আমাদের সোডিয়াম ইসের ক্ষেত্রে আম মানে কিডনির মধ্যে সোডিয়াম এর যে ব্যবস্থাপনা, সোডিয়াম বা সোডিয়াম লবণের ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে ইনসুলিনের যে প্রভাব, এটা নিয়ে তারা কথা বলেছেন এবং এটা যদি আপনারা পড়ে দেখেন, তাহলে দেখবেন আ সেই কথাই বলা হয়েছে। এখানে হাইলাইট করে ওনারা বলেছেন, আম "Data are discussed which demonstrate that insulin plays an important role in sodium metabolism." আমি যে কথাটা বললাম যে আম ইনসুলিনটা বেড়ে গেলে তখন দেহ থেকে লবণ বেরিয়ে যাবে কিনা? অর্থাৎ লবণ ব্যবস্থাপনার উপরে ইনসুলিনের একটা প্রভাব রয়েছে। খাবারের মধ্যে যদি শর্করা থাকে তাহলে ইনসুলিন আসবে এবং সেই খাবারের মধ্যে যদি লবণ থাকে তাহলে এই ইনসুলিনের প্রভাবে সেই লবণটা দেহে আটকে যেতে পারে। তো এক্ষেত্রে দোষটা লবণের নয়, দোষটা হচ্ছে ইনসুলিনের। হ্যাঁ? যদি সেটাকে দোষ হিসেবে দেখি আমরা। তারপরে সোডিয়াম রিটেনিং ইফেক্ট অফ ইনসুলিন ইন ডায়াবেটিস সেটা তো একটু আগে বোধহয় এটার কথা বললাম ২০২২ সালে প্রকাশিত ২০১২ সালে প্রকাশিত একটি গবেষণা। তো আশা করি এই গবেষণাপত্রগুলোকে বিস্তারিত না পড়েও আপনারা মোটামুটি ধারণাটা বুঝতে পারছেন এবং Google-এর যে AI সে তো এই গবেষণাগুলোকেই আম আ সংশ্লেষণ করে আমাদেরকে যে সিদ্ধান্ত এখানে দিল, সেখানে সে পরিষ্কার বলল যে ইনসুলিনটাই দেহের মধ্যে লবণ আটকে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে। তো যারা এই আ রাতের বেলায় এই সেহরিতে শর্করা জাতীয় খাবার খাচ্ছেন বেশি করে আর ভাবছেন যে লবণ এর সঙ্গে লবণ খাচ্ছি বলে আমার পিপাসা হচ্ছে, তারা কিন্তু আসলে উল্টো কারণে পিপাসায় ভুগছেন। আর লবণ বরং বেশি খাওয়াই ভালো। কারণ লবণ যদি ঘাটতি পড়ে দেহ কিন্তু তৈরি করতে পারে না। খাবার থেকেই আপনাকে লবণ খেতে হবে। দেহ লবণকে তৈরি করতে পারে না। ওইদিকে শর্করা জাতীয় খাবার আপনি যদি না খান, তাহলে আপনার কলিজা প্রয়োজনে তৈরি করে দিতে পারে। এবং সেজন্যেই শর্করা কিন্তু এখন আর অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান নয়। শর্করা আমাদের খেতেই হবে তা নয়। অন্য কথায় একটা মানুষ জন্মের পর থেকে যদি সে সারা জীবনেও ১ কণাও শর্করা না খায়, তার কোনো অসুবিধা হবে না।
স্বাস্থ্যগতভাবে তার কোনো অসুবিধা হওয়ার কথা না। এ পর্যন্ত গবেষণায় তাই দেখা যাচ্ছে। তো যাই হোক আশা করি বুঝতে পেরে থাকবেন যে আমাদের যে ভাই আবু সুফিয়ান তাজ ভাই, উনি আমাদেরকে তথ্য দিচ্ছেন। খানিকটা উনার ছোটবেলার গল্প এবং খানিকটা এই যে উম উম সোডিয়াম লবণ খেলে এটা আমাদের দেহের মধ্যে কি করে, এই সম্পর্কে একটা অসম্পূর্ণ ধারণা উনার থাকার কারণে উনি আমাদেরকে কিছু ভুল তথ্য দিলেন। আর সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হওয়ার কারণে এই ভুল তথ্য লাখ, লাখ মানুষ হয়তো অনুসরণ করছে এবং উপকারের পরিবর্তে তারা গিয়ে গর্তের মধ্যে পড়ছে এবং তারা তখন হয়তো ভাবছে, "আমি হয়তো ঠিক মতন করছি না। নিশ্চয়ই আমার কোথাও ভুল হচ্ছে। আমি হয়তো বুঝতে পারিনি। আমি হয়তো এটা বেশি কেটেছি বা এটা না, মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে যে তথ্য দেয়া হয়েছে সেই তথ্যটাই ভুল। সুতরাং আপনার ফলাফল তো গন্ডগোল হবেই। তথ্য সঠিক হলে তারপরে আপনি সঠিক পেতে পারবেন, ফলাফল পেতে পারবেন। তো যাই হোক, আশা করছি লবণ সম্পর্কে আপনাদের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, আ বিশেষ করে এই রমজান মাসে লবণ খাওয়া সম্পর্কে আপনাদের যে বিভ্রান্তিগুলো যদি কারো থেকে থাকে, আশা করি সেটা খানিকটা পরিষ্কার হয়েছে। আমি রেকমেন্ড করি সেহরিতে আপনারা শর্করা মুক্ত খাবার খাবেন। শর্করা যেন না থাকে। এই রকমের খাবার খাবেন। মাছ, মাংস, ডিম বেশি করে খান। সামান্য শর্করা সমৃদ্ধ সবুজ শাকসবজি কিছুটা খেতে পারেন, যদি খুব ইচ্ছে করে। না খেলেও দোষ নেই। এবং লবণ যথেষ্ট পরিমাণে খাবেন। কারণ বাকি দিন আপনার দেহটাকে চালিয়ে নেয়ার জন্যে যে লবণ দরকার সেটা কিন্তু এই সময়ের খাবারেই আপনি খাচ্ছেন। তো সুতরাং লবণটা বেশি করে খেলে যদি ইনসুলিন না বাড়ে, যেহেতু আপনার খাবারের মধ্যে শর্করা নেই, সুতরাং ইনসুলিন বিশেষ বাড়বে না। প্রোটিনের কারণে একটু বাড়বে কিন্তু সাংঘাতিক বাড়বে না। যেটা আবার খুব দ্রুত কমে আসবে। ফলে দেহে লবণ আটকে থেকে আপনার যে পিপাসা বা অন্য সমস্যাগুলো হবে না। বরং খাবারে যদি আপনি শর্করা বেশি করে খান, তাহলেই দেহের মধ্যে লবণ আটকে গিয়ে ওই শর্করা খাবারের মধ্যে যে লবণটা ছিল, সেটা দেহের মধ্যে আটকে গিয়ে আপনাকে বিপত্তির মধ্যে ফেলবে। তো আম হ্যাঁ, আশা করি এই বিষয়ে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।